নমস্কার, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প মর্তের স্বর্গ, সুমথনাথ ঘোষ। অবনীবাবুর ওই শুকনো তোবড়ানো চেহারাটার মধ্যে যে এত রস আছে, সত্যি কথা বলতে কি কখনো তা কল্পনাও করিনি। ভদ্রলোকের দেশ ভ্রমণের বাতিক, সেটা জানতুম। সারা বছরের পাওনা ছুটিগুলোকে জমিয়ে রেখে একসঙ্গে পুজোর সময় টাইম টেবিল দেখে কোনো জায়গাটাকে কেন্দ্র করে ঘুরলে কত কম খরচে বেশি দেখা যায়, অর্থাৎ ভ্রমণসূচির তালিকা বৃদ্ধি করা যায়, বহু গবেষণা ও হিসেব নিকেশ করে বেরিয়ে পড়তেন। শেষে একদিন বাড়িতে গেলে গড়গড় করে মুখস্থ করে বলে যেতেন কতগুলো স্থান, কত দুর্গম তীর্থ দর্শন করে এসেছেন, এবং বলতে গিয়ে বিজয় গর্বে তার চোখ মুখ যেন উদ্ভাসিত হয়ে উঠত। তারপর নিজের কথা শেষ করেই আমার মুখের দিকে তাকিয়ে একটু থেমে জিজ্ঞেস করতেন, আপনি এবার কোন দিকে গিয়েছিলেন? সত্যি কথা বলতে কি, এই শ্রেণীর ভ্রমণের আমি চিরকাল বিরোধী। ছুটতে ছুটতে ওইভাবে বুড়ি ছুঁয়ে আসা যেন কে আমার মাথার দিব্যি দিয়েছে, যেতেই হবে সেখানে। আধুনিক ভাষায় যাকে বলে আমেরিকান ট্যুরিজম, কোনো কালেই আমি এটা বরদাস্ত করতে পারি না। বিশেষ কোনো একটা মন্দিরে 5 শিখের পুজো চড়িয়ে সেখানে একবেলা ধর্মশালায় থেকে খেয়ে কিংবা বড়জোর 1.5 কি 2 দিন কোনো হোটেলে কি কোনো ট্যুরিস্ট বাংলোয় কাটিয়ে এসে যারা বলে অমুক দেশ দেখেছি, বলা বাহুল্য আমি তাদের দলের নই। আমার প্রকৃতি এর সম্পূর্ণ বিপরীত। ছুটিতে যদি কোনো একটা জায়গায় যাই তো শেষ দিনটি পর্যন্ত সেখানে কাটাতে না পারলে আমার মন ভরে না, যেন তৃপ্তি হয় না। তেমনি আবার ছেড়ে আসার সময় তার জন্য মন কেমন করে। যদিও অবনীবাবুর সঙ্গে আমি একই পাড়ায় বাস করি, পথে ঘাটে কি বাজারে মাঝে মধ্যে হঠাৎ দেখা হয়, তবু ব্যবসার সম্পর্কে মাঝে মাঝে তার বাড়িতেও আমাকে যেতে হয়। সেদিন কি একটা জরুরি চিঠি দিতে গিয়েছিলুম। তিনি বললেন, এতদিন দেখিনি কেন, কোথায় গিয়েছিলেন ভাই? বললুম, কাশ্মীর। কাশ্মীর ঘুরে এলেন? আহা, আপনি যদি একটু আগে আমাকে বলতেন তাহলে আপনার সঙ্গী হতুম। কেন, আপনি কি দেখেননি কাশ্মীর? আরে মশাই, ও জায়গা কি আর একবার দেখে আজ মেটে? ও যে ভূস্বর্গ। আহা, বলতে বলতে হঠাৎ তার চোখ দুটো কেমন যেন স্বপ্নালস হয়ে উঠল। আমার হাতটা ধরে বললেন, বসুন বসুন, একটু গল্প শুনি আগে আপনার মুখ থেকে। তারপর কতদিন সেখানে ছিলেন, কোথায় ছিলেন ইত্যাদি একসঙ্গে অনেকগুলো প্রশ্ন শেষে আমার মুখের দিকে তাকিয়ে একটু থেমে বললেন, হোটেলে উঠেছিলেন নাকি? আরে রামো, ওখানে গিয়ে কোনো মানুষ কি হোটেলে থাকে, অমন সুন্দর সুন্দর সব হাউসবোট থাকতে? ঠিক বলেছেন। অবনীবাবু এবার শুধালেন, ডাল লেকে না ঝিলমের হাউসবোটে, কোথায় ছিলেন? বললুম, ঝিলমের। দ্যাটস ইট। আনন্দে যেন লাফিয়ে উঠলেন। হেভেনলি, হেভেনলি, এরকম জায়গা আর হয় না পৃথিবীতে। আমরাও ঝিলমে ছিলুম। আহা, চোখ বুঝলে এখনো দেখতে পাচ্ছি ওপারের সেই সব ছবি, সেই নানা বর্ণের হাউসবোট জলের উপর এখানে ওখানে, তার পিছনে উঁচু উঁচু পবলার, পাইন আর দেবদারের স্তব্ধ মাথাগুলো, আরও পিছনে একেবারে আকাশের গায়ে তুষার মুকুট পরে দাঁড়িয়ে আছে হিমালয়ের শৃঙ্গগুলি। দিনের শেষে
সূর্যাস্তের শেষ সোনালি আভাটুকু যখন ধীরে ধীরে মুছে যেতে থাকে সেই তুষার শীর্ষ থেকে, ঠিক তখন বলাকার দল ডানা মেলে উড়ে যায় দূর থেকে দূরান্তে। হেথা নয়, হেথা নয়, অন্য কোথা, অন্য কোনোখানে। এই পর্যন্ত বলে হঠাৎ থেমে তিনি বলাকা থেকে আরো কয়েকটা লাইন আবৃত্তি করতে শুরু করলেন। সন্ধ্যার আগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা, যেন খাপে ঢাকা তরোয়াল। ভদ্রলোকের কণ্ঠস্বর যেন আবেগে কেঁপে কেঁপে ওঠে। বলেন, বিশ্বাস করুন, আমি অনেক ভেবে দেখেছি, ঠিক ওইখানে কোনো একটা হাউস বোটে নিশ্চয় কবি রবীন্দ্রনাথ ছিলেন, নইলে একেবারে হুবহু ওই ছবি চোখের সামনে ভেসে আসে কি করে? বিশ্বাস করুন, আমাদের বোটের ছাদে উঠলে দেখা যেত ঝিলম নদীটা এমন ভাবে বাঁক নিয়েছে যে সত্যি মনে হয় যেন বাঁকা একখানা তলোয়ার। অবনীবাবুর মধ্যে যে এত কাব্য আছে জানতুম না। নিমেষে বালিগঞ্জ প্লেসের ওই গ্রিল দেওয়া ঘর ছেড়ে তার মন যেন সেই সুদূর শ্রীনগরে চলে যায়। আমাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে নিজেই বলে চলেন, আপনারা যে হাউস বোটে ছিলেন তার নাম কি? বললুম, ম্যাডোনা। আরে আমরাও যে ছিলুম ওর কাছেই, বোধহয় ৫-৭খানা বোট এগিয়ে। আমাদের হাউস বোটটার নাম ছিল প্যারাডাইস। শ্রীনগর ক্লাবটা ছাড়িয়ে গভর্নমেন্ট এম্পোরিয়ামের কাজ বরাবর। প্যারাডাইসটা দেখলেন নাকি? হ্যাঁ, দেখেছি। ওটাতেই তো আমি আগে গিয়েছিলুম। বাইরেটা ওর ভারী সুন্দর, সাদা রং আগাগোড়া, ছাদের উপর সাদা রেলিং ঘেরা, বাইরে একটা বারান্দা, সেখান দিয়ে ওপরে ওঠার সিঁড়ি। তবে অনেক বড়, অনেকগুলো ঘর, তাই ওখান থেকে চলে এলুম। ম্যাডোনাটা বেশ ছোটখাটো, আর তেমনি মূল্যবান কার্পেট দিয়ে ভেতরটা আগাগোড়া মোড়া। যেমন সাজানো ড্রয়িং রুম, সোফা কাউচ ও সেন্টার টেবিল দিয়ে, তেমনি ডাইনিং রুমে ঝকঝক করছে আগরোট কাঠের চকচকে টেবিল চেয়ার, দেয়াল জোড়া আয়না, টি সেট, ডিনার সেট ইত্যাদি সাজানো। বেডরুমের সঙ্গে অ্যাটাচড বাথরুম। আহা, কি বাথরুমটা! হট অ্যান্ড কোল্ড জলের ব্যবস্থা বাথটবের সঙ্গে। নৌকার ওপর তৈরি যে এমন সুন্দর সাজানো ঘর হতে পারে তা কল্পনাই করা যায় না। মনে হয় যেন গ্র্যান্ড বা গেটিস্টান হোটেলের কোনো ঘরে এসেছি। অবনীবাবুর চোখ দুটোতে কেমন যেন স্বপ্নালু ভাব। বললেন, আচ্ছা, সেই সব রাশি রাশি ফুল তেমনি ফুটে আছে নদীর পাড়ে, আর সেই ফুলের বাগানের সঙ্গে লাগোয়া কাঠের সাঁকো দিয়ে হাউস বোটে যাওয়ার পথটা? বললুম, হ্যাঁ, সব ঠিক আছে, তেমনিই আছে, বরং ফুলটা আরো বেশি যেন ফুটে রয়েছে মনে হলো। আহা, লাভলি, সত্যি ভূস্বর্গ। এত ভালো আপনার ও জায়গাটা লেগেছে সত্যি? এই প্রথম আপনার সঙ্গে আমার মতের মিল হলো মশাই। আপনার মতো এমন উচ্ছ্বাস করতে আর কাউকে শুনিনি। কাশ্মীর যারা গিয়েছিলেন এমন অনেক লোকের সঙ্গে কথা বলে দেখেছি, বরং তাঁরা উল্টো গাওনা গান। বলেন, গান্দা জায়গা, শ্রীনগর নয়, বিশ্রীনগর, ধুলো, দুর্গন্ধ আর মাছি ভনভন, আমাদের বড় বাজারের মতো অপরিচ্ছন্ন। যার যেমন প্রবৃত্তি, ওসব কথায় কান দেবেন না। যে নারী সুন্দরী রূপসী, যার রূপের প্রশংসায় সবাই পঞ্চমুখ, তাই বলে তার দেহের সব জায়গা কি সুন্দর?
আপনি যদি ইচ্ছা করে তার খারাপ স্থানটা বেছে নেন তাহলে দোষ কার? এই শুনে অবনীবাবু এবার একটু উত্তেজিত হয়ে উঠলেন। তবে শুনুন মশাই বলি, আমাদের সঙ্গে ট্রেনে দুজন বাঙালি ভদ্রলোকের আলাপ হয়েছিল। তাঁরাও কাশ্মীর যাচ্ছিলেন। দুজনেই সম্ভ্রান্ত ভদ্রলোক, শিক্ষিত এবং ভালো চাকরি করেন, কিন্তু পাঠানকোটে নেমে তাদের দুজনকে হারিয়ে ফেললুম। একজন ডালহৌসিটা দুদিনের জন্য বেরিয়ে তারপর কাশ্মীর যাবেন। অপর ব্যক্তি অমৃতসর জালিয়ানওয়ালাবাগ দেখে তারপর ওখানে যাবেন বললেন। হঠাৎ একদিন লালচকের বাজারের কাছে একজনের সঙ্গে দেখা। আরে আপনি যে, কোথায় উঠেছেন জিজ্ঞেস করলুম। তিনি বললেন, এই তো কাছেই, খালসা হিন্দু হোটেল। কেমন জায়গা, ভালো? এই তো, আসুন না, পুল পর্যন্তও যেতে হবে না, একটু দেখে যান না। অবনীবাবু বললেন, তার সঙ্গে যখন যাচ্ছি তিনি বললেন, খাওয়া দাওয়া এখানে খুব ভালো। মাংসের কাবাব, কোপ্তা, মটন কারি আর সুগন্ধি চালের ভাতের সঙ্গে তন্দুরের মোটা মোটা রুটি। অথচ চার্জও এমন বেশি নয়, মোটে 2 টাকা। অবনীবাবু একটু থেমে তারপর আমায় বললেন, মশাই বিশ্বাস করবেন না, কি নোংরা গলির মধ্যে পুরনো সেকেলে বাড়ি। যেমন অন্ধকার তেমনি তার ঘরে আলো বাতাস আদৌ ঢোকে না। আমি তো রুমাল নাকে চেপে বেরিয়ে আসতে পারলে বাঁচি। অপর ব্যক্তির অবস্থাও তথৈবচ। গুলমার্গে গিয়ে হঠাৎ তাঁর সঙ্গে দেখা। বললেন, আসবেন একদিন বেড়াতে? আমি এখনো 3-4 দিন আছি। বললেন, চেনার বাগে গিয়ে যাকে জিজ্ঞাসা করবেন বাঙালি হোটেল দেখিয়ে দেবে। বললে বিশ্বাস করবেন না, সে হোটেলটা আরো সরেস। একেবারে চাঁপাতলার কোনো অন্ধ গলির ভেতরের মেজবাড়িতে যেন ঢুকেছি বলে মনে হলো। আগের রাত্রে সামান্য বৃষ্টি হয়ে গিয়েছিল। প্যাচ প্যাচ করছে কাদা, জল, নোংরা চারপাশে। ভদ্রলোকের কিন্তু এর জন্য কোনো ক্ষোভ নেই, বরং শুকনো ঠোঁটের উপর জিভ বুলিয়ে নিয়ে বলতে লাগলেন, মনেই হয় না যে ঘর ছেড়ে বিদেশে এসেছি। শুক্তো, শাগের ঘন্ট, ছ্যাঁচড়া খেতে দেয় রোজ। চলে আসুন না এখানে। একেবারে যাকে বলে হোম কমফোর্ট। অবনীবাবু এবার একটু থেমে আমায় বললেন, মশাই, তাঁর কথা শুনে আমি আর চুপ করে থাকতে পারলুম না। বলে ফেললুম, ছ্যাঁচড়া শুক্তো খাবার জন্য কি এত টাকা পয়সা খরচা করে এই সুদূর কাশ্মীরে এসেছি? শুক্তো ছ্যাঁচড়া কি জীবনে কখনো খাইনি যে ওই পরম পদার্থ এখানে না খেলে চলবে না? আপনি কি বলেন? আমি জবাব দেওয়ার আগে নিজের কথার জের টেনে আনলেন। আসল কথা কি জানেন, খরচপত্তরের ব্যাপারে হাত টানতে গেলে ভূস্বর্গে থাকা যায় না। আমাদের বাঙালিদের ওই কেরানি মনোভাব যে মজ্জাগত, তাই এখানে এসেও কেবল সস্তা খোঁজে। অথচ কেউ 3 দিন, কেউ বা 4টে দিন বড়জোর থাকবে। আচ্ছা বলুন তো ভাই, তার জন্য কটা টাকা আর তিনি বাঁচাতে পারবেন? ওদিকে তো গুচ্ছির কাঠের জিনিস 3 গুণ দাম দিয়ে কিনে বাক্স বোঝাই করেছেন, যেন ওই করতেই এখানে এসেছেন। অবনীবাবু যা বলেছিলেন খুব সত্যি। আমিও যে লক্ষ্য করিনি এমন নয়, তবু চুপ করে শুনে যাচ্ছিলুম। তিনি বললেন, আবার কেউ কেউ এখানে এসে হাত একেবারে খুলে দেয়। পয়সা খরচা ইনতার করেন বটে, কিন্তু টেস্ট নেই তাদের। অনেক টাকা দিয়ে ডাল লেকের উপর হাউসবোট ভাড়া করেন। ডাল লেকের স্বচ্ছ জল, গাঢ় সুনীল বর্ণ,
মাটির তলা পর্যন্ত দেখা যায়, কিন্তু ধীর স্থির জলের উপর সেই হাউসবোটটা বাঁধা। মাটির সঙ্গে কোথাও যেন তার যোগাযোগ নেই। শিকারা না করলে ডাঙায় যাওয়া যায় না। যখনই তোমার কোথাও যেতে হবে শিকারা চাই, নইলে সবসময় মনে হয় যেন বন্দি ওই হাউস বোটে, চুপ করে শুধু নিশ্চল স্থির জলের দিকে দিন রাত তাকিয়ে থাকা। আমি বললুম, সত্যি আমারও ঠিক ওই রকম মনে হয়েছিল। ডাল লেকের হাউস বোটগুলো যেন সব স্তিমিত, ওর কোথাও কোনো চাঞ্চল্য বা জীবনের চিহ্ন নেই। অথচ ঝিলমে ঠিক এর বিপরীত, স্রোত বয়ে চলেছে জানলার দুপাশ দিয়ে। জলের দিকে তাকালে মনে হয় যেন আমাদের ঘরগুলো ভেসে চলেছে। আবার দূরে দেখুন, কত মহাজনী বড় বড় বোঝাই নৌকা স্রোতে গা ভাসিয়ে চলে যাচ্ছে। কত সুন্দর সুন্দর শিকারা, কত ছোট বড় নৌকার আনাগোনা। সব সময় নদীটাকে যেন চঞ্চল জীবন্ত বলে মনে হয়। রাইট রাইট, আপনি আমার মনের কথাটা কেড়ে নিয়ে বলেছেন। সত্যি কথা বলতে কি, আমি এত জায়গা ভ্রমণ করেছি, কিন্তু এর কাছে কেউ লাগে না। ওই হাউস বোটে যে 7টা দিন কাটিয়েছিলাম, আমার জীবনের সর্বশ্রেষ্ঠ আনন্দের স্মৃতি হয়ে আছে তারা আজও। আবেগের আদিকে ভদ্রলোকের কণ্ঠ যেন বুঝে আসে। তারপর কি ভেবে সহসা আমার মুখের দিকে চেয়ে জিজ্ঞাসা করলেন, আপনার স্ত্রীর কেমন লেগেছে? আমি একা গিয়েছিলুম। যেন একটা কি মহাপরাধ করে ফেলেছি এমনি ভঙ্গি করে তিনি বললেন, আরে রামু, খুব অন্যায় কাজ করেছেন। এসব স্থানে কখনো একা যায়? তাহলে তো মশাই আপনি ওর অর্ধেক রস উপভোগ করতে পারেননি। বললুম, আপনি সস্ত্রীক গিয়েছিলেন? নিশ্চয়, সে কি বলে দিতে হবে? বলেই 1 লাইন গান গুনগুন করে গেয়ে উঠলেন। ছিল পশি যে কুসুম কাননে। দেখবেন, ছবি তুলে এনেছি নিজে। ফুলের বনের মধ্যে শ্রীমতী দাঁড়িয়ে আছেন, পিছনে আমাদের হাউস বোট, বাঁধের ওপর থেকে তার আমি ফটো নিয়েছি। অসংখ্য ফুল নানা বর্ণের ফুটেছিল তখন ওই বাঁধ আর নদীর তীরভূমিতে। ভূস্বর্গ সত্যিকারের। আহা, একটু বসুন, ফটোটা দেখাচ্ছি বলেই দ্রুত ঘরের মধ্যে চলে গেলেন। অনেক দিনের আলাপ ভদ্রলোকের সঙ্গে, কিন্তু এরকম রোমান্টিক ও ইমোশনাল যে তিনি, কখনো ভাবতে পারিনি। ছবিটা হাতে করে এনে আমায় দেখাতে দেখাতে বললেন, 8 বছর আগের তোলা। 61-এ আমরা গিয়েছিলুম। তারপর কণ্ঠে অভিযোগ হেনে বললেন, স্ত্রীকে বাদ দিয়ে এসব জায়গায় গিয়ে আপনারা কি আনন্দ পান বুঝতে পারি না। অর্ধেক আনন্দ থেকে তো বঞ্চিত হন। হঠাৎ আমার কণ্ঠে দুষ্ট সরস্বতী ভর করল। বললুম, ভূস্বর্গে গেছি, স্ত্রীকে নিয়ে যাব কেন? সেখানে মেনকা উর্বশীর অভাব আছে নাকি? ধপ করে ভদ্রলোকের মুখের সব উৎসাহ যেন নিভে গেল। কি বললেন? বার 2 ঢোক গিলে বললুম, ওখানকার মেয়েগুলো কি অপূর্ব সুন্দরী রূপসী, দেখেছেন তো? অবনীবাবুর জিভের সঙ্গে ঠোঁটটা কেমন ভিজে ভিজে হয়ে উঠল। ও ওয়ান্ডারফুল বলে উচ্ছ্বাস প্রকাশ করতে গেলেন বটে, কিন্তু গলা দিয়ে ভালো করে যেন স্বর বেরোলো না। আমার মুখের উপর দৃষ্টি রেখে বললেন, ওরা কিন্তু খুব ফেরোসাস শুনেছি, তাই কেমন যেন ভয় করতো ওদের দিকে তাকাতে। তা যা বলেছেন ঠিকই, গোড়াতে আমারও মনে ভয় ভয় করত। শুধু দূর থেকে দেখতুম আর দীর্ঘ নিঃশ্বাস ফেলতুম। কিন্তু
একদিন সন্ধ্যার ঠিক পূর্ব মুহূর্তে পর্দা ঝোলানো কার্পেট বিছানো হাউসবোটটার বারান্দায় বসে তাকিয়ে দেখছি দূরে আকাশের গায়ে তুষার শৃঙ্গগুলি কেমন একটু যেন একটু একটু করে অদৃশ্য হয়ে যাচ্ছে। এমন সময় একটা শিকারা এসে লাগলো আমার হাউসবোটের গায়ে। নৌকাটা নড়ে উঠতেই পিছনে তাকিয়ে দেখি নানা রকমের ফুল নিয়ে একটি তরুণী যুবতী আমারই দিকে এগিয়ে আসছে। হাসি হাসি মুখে আমার সামনে এসে সে দাঁড়িয়ে বললে, সেলাম সাহেব। তারপর ইংরাজিতে জিজ্ঞাসা করলে, ইউ লাইক ফ্লাওয়ার্স? ও ইয়েস, ভেরি মাচ। দেখি তার হাতে এক গাদা ভালো ভালো ফুল, ক্রিসেন্থামাম, ডালিয়া, জিনিয়া, পপি, লেডিস লেস, বড় বড় সাইজের গোলাপ, সাদা, লাল ও জর্দা রঙের। জিজ্ঞেস করলুম, কত দাম চাও? ওরা বাংলা একেবারে বোঝে না দেখলুম, তাই ফের প্রশ্ন করলুম, হাউ মাচ ইউ ওয়ান্ট? তরুণী তার মুখে চোখে একটা সলজ্জ হাসি টেনে এনে বললে, জো আপকো মর্জি, আমার যা খুশি। ওই কথা বলে সে আমায় আরো মুশকিলে ফেললে। ওখানে ওইসব ফুলের কত দাম হতে পারে আমার জানা ছিল না, তবে কলকাতায় ওর দাম 7 টাকা 8 টাকার কম নয়। তবু ইতস্তত করতে লাগলুম ঠিক কত বলা উচিত। তাই একটু ভেবে তাকে বললুম, তুম বাতাও কেয়া লেগা? জো সাহেব কো দিল মাংতা দিজিয়ে, বলে ফিক করে একটু হাসলে। আমি মনে মনে বললুম, তোকে তো আমার যা কিছু আছে সব উজাড় করে দিতে দিল চাইছে, কিন্তু। অবনীবাবু ভয়ার্ত কণ্ঠে প্রশ্ন করলেন, সত্যি সত্যি আপনি ওই কথাটা তাকে বললেন নাকি? হ্যাঁ, ও তো বাংলা এক বর্ণ বোঝে না। তবু আপনার সাহস আছে মশাই, আমি হলে কিছুতেই ও কথা মুখে আনতে পারতুম না। তারপর সে কি জবাব দিলে? কৌতূহল যেন আর কণ্ঠে চেপে রাখতে পারছিলেন না। সে কোনো কথা না বলে তার ওই ডাগর সুরমা টানা চোখ দুটো আমার মুখের ওপর রেখে এমন ভাবে তাকিয়ে রইল যে আমি বলে ফেললুম, 5 রুপিস। তার দু চোখে এবার মিনতি ঝরে পড়ল। আকুতি ভরা কণ্ঠে বললে, সাহাব 1 রুপি মোর, আর 1 টাকা বকশিস মাংছি। অল রাইট। বলে যেমন ড্রয়িং রুমের পর্দাটা সরিয়ে ঘরে ঢুকতে গেছি, অমনি ধপধপে সুন্দর একখানি পা আর তার সঙ্গে সবুজ রঙের সিল্কের বোরখার একটা অংশ শট করে ভেতরে চলে গেল। ওই সবুজ রঙের বোরখা আর ওই ধপধপে সুন্দর পায়ের পাতাটা আমার পরিচিত। ও আমার বোটওয়ালার সুন্দরী তরুণী মেয়ে। ওই সবুজ বোরখায় মুখ ঢেকে সব সময় সে ঘুরে ফিরে বেড়াতো। আমার ঘরের সব কাজকর্মও সে করত, কিন্তু আমি যখন বাইরে চলে যেতুম তখন আমার সামনে একেবারেই আসতো না বা কথাও বলতো না। একদিন যখন সে পিছনের বোটটায় স্টোভ জেলে তার মায়ের কাছে বসে রান্না করছিল, তার মুখের বোরখাটার জালটা ওপরে ছিল তোলা। চকিতে একবার তার চোখের সঙ্গে আমার চোখের মিলন হতেই সে খপ করে ওই জালটা তার মুখের ওপর ঢেকে দিয়েছিল। সেই ক্ষণিক দৃষ্টি বিনিময়, তাতেই মনে হয়েছিল যেন অপসরী। মনকে তখন এই বলে সান্ত্বনা দিয়েছিলুম, যাক, ওরই হাতের সেবা, ওর রান্না তো খাচ্ছি। ওই তো আমার ঘরে ঝাড়ু দেয়, বিছানা তৈরি করে রাখে, কাঁচের পাত্রে জল ভরে টেবিলে দিয়ে যায় যদি রাত্রে তেষ্টা পায়। অবনীবাবু আমায় থামিয়ে দিয়ে বললেন, ওখানে সব মেয়েরাই ওই রকম দেখতে? অবশ্য আমি দেখিনি, তবে আপনার বৌদি আমাদের বোটওয়ালার অন্দরমহলে ঢুকে ওদের সঙ্গে দিব্যি গল্প জমাতেন। আমাদের বোটওয়ালার স্ত্রীর চেহারা নাকি ঠিক নূরজাহানের মতো ছিল। এই বলে একটু থেমে
অবনীবাবু আবার আমার প্রসঙ্গে ফিরে এলেন। হ্যাঁ, সেই ফুলওয়ালির কথাটা কি যেন বলছিলেন? বললুম, হ্যাঁ, সে এক মজার ব্যাপার। 6টা টাকা ঘর থেকে এনে তার হাতে দিতেই সে তো সেলাম করে চলে গেল। তারপর বেশ কিছুক্ষণ পরে আমি সেই ফুলগুলো হাতে নিয়ে যখন একা ড্রয়িং রুমে বসে আছি, হঠাৎ আমার হাউসবোটের মালিক বৃদ্ধ ইসমাইল এসে সেলাম করে আমার সামনে দাঁড়ালো। সাহেব, कितना रुपया आप ये फ्लावर के लिए दिया? বললুম, 6 रुपया। সে আর এক মুহূর্তও দাঁড়ালো না বা আর কিছু প্রশ্নও করল না, তৎক্ষণাৎ দ্রুত পায়ে ভেতরে চলে গেল। ওমা, একটু পরেই দেখি সেই ফুলওয়ালিটা রাগে ফুলতে ফুলতে আমার ঘরে এসে ঢুকলো, আর তার পিছনে পিছনে ওই বুড়োটা। ফুলওয়ালি বললে, কাহে ঝুট বলা? আমি তো ঘাবড়ে গেছি, মিথ্যে আবার কি বললুম। তাই তার মুখের উপর আস্তে আস্তে চোখ রেখে প্রশ্ন করলুম, ঝুট बोला? हाँ, 5 रुपया फूल के कीमत और 1 रुपया बख्शीश, आप दिया नहीं? হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। মেয়েটি আরেকটি কথা না বলে তৎক্ষণাৎ ভেতরে প্রস্থান করল, আর মেয়েটির পিছনে পিছনে বুড়োটা যেমন এসেছিল তেমনি ভাবেই চলে গেল। কেন ওরা এলো আবার চলেও গেল আমি কিছুই বুঝতে পারলাম না। কিছুক্ষণ পরে বুড়োটা এসে আমায় বললে, साहब, आपको तो वो फूल बेचने वाली बहुत ठकाई दिया। काहे आप उसके लिए? आप परदेसी आदमी, यहाँ का हालचाल तो कुछ भी समझाते नहीं। जो चीज किनना है हमको बोलना। বললুম, তাই নাকি? আমাকে ও ঠকিয়ে দিয়েছে? জি हाँ, इसको कीमत 1 रुपया से ज्यादा नहीं। 1 টাকায় এত ফুল এখানে মেলে? हाँ साहब, ये तो कश्मीर है, जितना फूल उतना भी फल, इंडिया में कहीं इतना सस्ता नहीं है। তখন বুড়োকে বললুম, আচ্ছা, ওই মেয়েটা আমাকে রেগে আবার দামের কথা জিজ্ঞেস করতে এলো কেন? ব্যাপার কি? বুড়ো বলল, সাহাব, আমরা তো গরিব আদমি, তাই আমাদের বোটে এসে যদি কেউ কিছু বিক্রি করে তাহলে আমরা কিছু কমিশন পাই তার কাছ থেকে। আমার মেয়ে বললে আপনি 6 টাকা দিয়ে ফুল কিনেছেন, কিন্তু ও বলছে 5 টাকা। 1 টাকা সাহেব তো ওকে বকশিশ দিয়েছেন। হ্যাঁ, ঠিকই বলেছে ও। বুড়ো বললে, যে আপনাকে এত চিট করেছে তাকে যে আপনি আবার বকশিশ করবেন, আমার লেরকি তা কল্পনাও করতে পারেনি। জানেন, বকশিশের উপর আমরা কোনো কমিশন পাই না। বললুম, দেখো, তোমাদের এইসব কমিশনের ব্যাপার তো আমি জানতুম না। তাছাড়া ও আমাকে ঠকায়নি। আমি তো ইচ্ছা করেই ফুলের দাম ওই দিয়েছি এবং বকশিশও দিয়েছি। জো সাহেব কো মর্জি বলে মুখে একটা বিকৃত ভঙ্গি করলে। বললুম, देखो इस्माइल, तुम अभी बुढ़ा बन गया, लेकिन एक रोज तो तुम भी नौजवान था। जरूर বলে বুকটা একবার সে সামনে চিতিয়ে দিলে। আমি বললুম, तब सोचना, कोई खूबसूरत लड़की खुद जब फूल बिकने आया, कम से कम उसको ब्यूटी के लिए तो कुछ नजराना मिलना चाहिए। বলে আমি নিজেই হেসে উঠলুম বুড়োটার সঙ্গে একটু রস করার জন্য। এবার বুড়োর ঠোঁটের কোণে ঈষৎ হাসি দেখা দিল। বললে, हाँ जी, समझ गया आपको बात। ये छोकरी लोग को तो ये काम है, बाहर से जो साहेब आता
उससे बहुत रुपया खींच लेती। আমি এবার তাকে সহসা প্রশ্ন করে বসলুম, আচ্ছা ইসমাইল, তোমাদের ঘরের মেয়েরা সবসময় বোরখায় মুখ ঢেকে রাখে, কিন্তু ওরা রাখে না কেন? ওই যে ছুকরি ফুল বেচতে এসেছিল, ওকে তো দেখতে কত সুন্দর। তাচ্ছিল্য ভরা কণ্ঠে ইসমাইল বললে, छोड़ दीजिए उसको बात जी, वो को नौकरानी के बेटिया, इज्जत क्या है उसको? वो तो बेचने वाली फेरी वाली इधर उधर घूमती है। বলে একটু চুপ করে কি যেন ভাবলে, তারপর আবার বললে, ওরাই তো সব বাজার খারাপ করে দিয়েছে। ফরেনারদের ঠকিয়ে তাদের কাছ থেকে সিজনে ওরা বহুত কামায়। ওরা যে জিনিসের সঙ্গে ওদের বিউটির মূল্য ধরে নেয় সেটা কেউ বোঝে না। বোঝে, সবাই বোঝে ইসমাইল, তুমি মানুষকে এত বোকা ভেবো না। लेकिन रूप के नजराना देने हर दुनिया बौरा बन जाती। लाभ नुकसान के अंदर कोई फर्क नहीं, दोनों एक ही बराबर है। जो तुमको लिए नुकसान, मेरे पास वही नफा है। বুড়ো এবার বিজ্ঞের মতো ঘাড় নাড়লে, বললে, আভি সব সমঝ গিয়া সাহেব, বলে সেলাম ঠুকে ঘর থেকে বেরিয়ে গেলে। অবনীবাবু এবার হেসে ফেললেন, বললেন, আপনি ওর পিছনে এত কসরত করলেন, কিন্তু ও কি তার অর্থ সত্যি সত্যি কিছু বুঝলো? অর্থাৎ ওই রূপসী যুবতী ফুলওয়ালি রূপে মজে ইচ্ছা করে যে ঠকেছেন আপনি তার কাছে, এটা কি ও বুঝতে পারল? বলে অবনীবাবু এবার হাসতে হাসতে বললেন, সত্যি রূপ বটে বেটিদের, ইচ্ছা করে উজাড় করে ঢেলে দিই যা কিছু আছে সব ওদের পায়ে। আপনি আমার চেয়ে অনেক ছেলে মানুষ, আপনার তো হবেই। এই বুড়ো বয়সে আমারই মাথা ঘুরে যায়। তবে কি জানেন, ও জাতটা বড় ফেরসা, হিংস্র, ওরা পারে না এমন কাজ নেই। তাই ওদের দেখলেই বুকের ভেতরটা কেমন যেন দূর দূর করতে থাকে। বললুম, আরে শুনুন মশাই, এখানেই শেষ নয়, এর ক্লাইম্যাক্স এখনো বাকি। কিরকম? আগ্রহে অবনীবাবুর চোখ মুখ আরো দীপ্ত হয়ে উঠল। আমি বললুম, কথাটা অবশ্য আপনার কাছে বলা আমার উচিত নয়, আপনি আমার চেয়ে অনেক বয়োজ্যেষ্ঠ, সিনিয়র। আরে মশাই রাখুন লজ্জা, রসের গল্প সবাইকে বলা চলে, ওর ভেতরে আর ছোট বড় নেই। আমি আবার ফিরে এলুম আমার কাহিনীতে। বললুম, ঠিক এর দুদিন পরের ঘটনা। রাত তখন বোধহয় 1টা কি 1:30 হবে। টুকটুক করে বার দুই আমার দরজায় কি শব্দ হলো। আলোটা পুট করে জেলে উঠে পড়লুম। তারপর দরজাটা যেই খুলেছি, সারা দেহে যেন বিদ্যুৎ ঝিলিক দিয়ে উঠল। দেখি সেই সবুজ বোরখা ঢাকা মেয়েটি। এই প্রথম সে আমার চোখে চোখ রেখে বললে, কাল সকালে তুমি চলে যাচ্ছ, আমায় তো বকশিস দিলে না। বললুম, যা দেবার তোমার বাবাকে দিয়েছি, আবার কি জনে জনে দিতে হবে নাকি? বাবা কি তোমার কাজ করেছে? সব তো আমি এই হাত দিয়ে করেছি, তাই সে তার প্রাপ্য নিয়েছে। বাবাকে কি দিয়েছ জানি না, আমার বকশিস এখনই আমায় দিতে হবে। বললুম, কিন্তু তোমাকেও আমি চিনি না জানি না, তুমি তো কোনোদিন আমার সামনে আসোনি। দেখা নেই? তব দেখ লিজিয়ে। বলেই সে তার মাথার ওপর থেকে বোরখাটা সরিয়ে ফেলে ঠোঁটের উপর একটা আঙুল চেপে একেবারে ঘরের মধ্যে ঢুকে দরজাটা বন্ধ করে দিলে। তারপর ধীরে ধীরে বোরখাটা তার গা থেকে খুলে ফেলে দিয়ে দেহটাকে একেবারে নিরাবরণ করে বললে,
কাশ্মীর কা বিউটি তো দেখা নেই, আপ দেখ লিজিয়ে। তারপর চোখে বিদ্যুৎ হেনে বললে, কিতনা নজরানা দেগা দেও সাব। তার মুখে ভরভর করছিল মদের গন্ধ। অস্ফুট স্বরে তাকে জিজ্ঞেস করলুম, তোমার বাপজান আম্মাজান যদি জানতে পারে তুমি আমার ঘরে ঢুকেছো এই রাত্রে, তাহলে আমার কি অবস্থা হবে ভেবে দেখেছো? তুমি চলে যাও শিগগির, আমার ভীষণ ডর লাগছে। সে বললে, মাত ডারিয়ে, তারা দুজনেই আজ বহুত শরাব পিয়ে মোষের মতো ঘুমোচ্ছে। কাল বেলা 8টার আগে ওদের ঘুম ভাঙবে না, তুমি নিশ্চিন্ত হও। মানি ব্যাগটি বালিশের তলা থেকে নিয়ে ওর হাতে দিয়ে বললুম, তোমার যা খুশি নাও, আমি একটি কথাও বলবো না। সত্যি তোমার রূপ দেখে আমি মুগ্ধ, এমন বিউটি আমি জীবনে কখনো দেখিনি। বললে, কেন সেই ফুলওয়ালির তো খুব রূপ, আমার চেয়েও বেশি। কণ্ঠে তার চাপা বিদ্রূপ। বললুম, হ্যাঁ সেও রূপসী, তবে তোমার রূপে যে মাদকতা আছে তার তা নেই। সে যেন ডাল লেকের মতো, তার ধীর স্থির নীলাভ স্বচ্ছ জলে নিঃশব্দে একটি পদ্ম ফুটে আছে আপন ছায়াটি ফেলে। আর তুমি হলে যেন এই ঝিলাম নদী, এর জলে যেমন স্রোত আছে, তেমনি সেই স্রোতের টানে মানুষকে ভাসিয়ে নিয়ে যায়, স্থির থাকতে দেয় না। আস্তে আস্তে মানি ব্যাগটা আমার হাতে ফিরিয়ে দিয়ে সে আবেগ চঞ্চল কণ্ঠে শুধু একবার জিজ্ঞাসা করল, সাচ, এ কি সত্যি বলছো? বললুম, খোদা কসম, ভগবানের দিব্যি। সঙ্গে সঙ্গে পট করে সে আলোটা নিভিয়ে দিলে। এই বলে আমি চুপ করে গেলুম। অবনীবাবুও নীরব হয়ে রইলেন, যেন এরপর কি বলবেন কথা খুঁজে পাচ্ছিলেন না। বেশ কিছুক্ষণ এমনভাবে কেটে যাওয়ার পর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে তিনি বললেন, বাস্তবিকই ভূস্বর্গ দেখা আপনারই সার্থক হয়েছে। আপনি মশাই এ জগতে সুখী। তারপর মুখখানা বিকৃত করে বললেন, আমার কি কিছু হওয়ার জো আছে ওই স্ত্রীর জন্যে? যেখানে যাব লেজুর ঠিক সঙ্গে আছে। গলাটা এবার নিচু করে বললুম, এখনো সময় আছে, একবার একলা চলে যান বৌদিকে না জানিয়ে। একটু চিন্তা করে তিনি বললেন, রাইট, ঠিক বলেছেন, দেখি সামনের ছুটিটায় যদি পারি। আমি অতি কষ্টে হাসি চেপে রাস্তায় বেরিয়ে এলুম। তারপর একা একা খুব খানিকটা হেসে পেটটা খালি করে নিলুম। বুড়োটাকে খুব গ্যাস দিয়েছি। আজকের গল্পটি এখানেই শেষ হলো। তোমরা সবাই দয়া করে আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।